এরপর কেটে গিয়েছে আরো ২ দিন। এখন সময়টা দুপুর ৩টার মতো। সেদিন রাতেই চৌধুরীর বাড়ি থেকে নিজ পরিবারের সাথে ফিরে এসেছে। আগামীকাল থেকে কলেজে যাবে আবার। মাঝখানে গতকাল আর আজকের দিনটাতে একটু বিশ্রামের জন্যে সময় পেয়েছে। কিন্তু তার মাথা থেকে ঐদিনের অহনের করা কান্ডটা কিছুতেই যাচ্ছে না। সে অবুঝ নয়। স্যারের পূর্ণ অধিকার আছে। কিন্তু তাই বলে এমন হুট করে সে যতদূর জানে স্যার তাকে অত পছন্দ করে না। তাহলে সেদিন রাতে সে ওই কাণ্ডের প্রভাবে ঘুমাতে পারেনি। সারারাতই তার পুরো শরীর একদম শিরশির করছে। কেমন যেন এক অনুভূত সে সংজ্ঞায়িত করতে পারছে না। এর আগে কখনো তার মনে কোনো প্রেম করা হয়নি আর না তো কারো প্রেমে পড়েছে সে। তাই তার কাছে সব একেবারে এক নতুন আর ভিন্ন রকম অনুভূতি ছিল। সাথে কিছুটা ভয়ও। যাই হোক অরি আর এসব নিয়ে ভাবল না। সে ভেবেছে আজকের দিনটা সে নিজেকে সময় দিবে। মাঝে, মাঝে নিজেকে সময় দিতে হয়। তার মনে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত নিজেকে সময় দেওয়া, তাহলে জীবনটাকে উপলব্ধি করতে আরো সহজ হয়। সে ঠিক করেছে আজকে সামনের লেকটাতে যাবে। তাদের বাড়ি থেকে ঠিক ১০ মিনিটের পথ পেরোলেই একটা লেক পড়ে। নাম গ্রিন লেক। এর পাশে আবার সারি, সারি খেজুর গাছ। অরি এর আগেও কয়েকবার গিয়েছে ওখানে। একবার বাবার সাথে আরেকবার আয়রার সাথে। ভালোই লাগে জায়গাটা সুন্দর আর অনেক বাতাসযুক্ত। একদম নির্মল যাকে বলে। অরি নিজের রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমের দিকে গেল। ১ম এ অনুমতি নিতে হবে তো, মাতাজি আসবো নাকি? রুমের ভেতরে থেকে জেরিন বেগমের হাস্যোত্তক স্বর ভেসে আসলো। তা মহারানী আবার কবে থেকে অনুমতি নিতে শুরু করেছেন? অরেন নিজের মুখটা লটকিয়ে রুমে প্রবেশ করল। জেরিন বেগমের সামনে দাঁড়িয়ে হতাশার স্বরে বলল, "তুমি আমাকে অপমান করে কি পাও? তা বলো তো মা। আমার একটা প্র্যাকটিস আছে।" জেরিন বেগম আধশোয়া হয়ে বই পড়ছিলেন। এবার উঠে বসলেন। চোখের চশমাটা নামিয়ে পাশের টেবিলে রেখে বললেন, "হ্যাঁ, হ্যাঁ, তোর প্র্যাকটিসের দৌড়ে আমার জানাই আছে টেনে-টুনে 50 মিটারও পার হতে পারবে না। এখন আসল কথা বল, কি চাই? এত আদব-কায়দা যে তুই এমনি, এমনি মানবি না তা আমার ভালো করেই জানা আছে।" নিজের পর্দা ফাঁস হয়ে যাওয়ায় অরি একটু বোকা হাসলো। মা যে কিনা এসব ধরে ফেললো, এরপর মাথাটা চুলকে বলল, "ইয়ে মানে মা একটু গ্রিন লেকে যেতাম। কিসের জন্যে?" "এমনিতেই নিজেকে একটু সময় দিব আরকি।" জেরিন বেগম মাথা নাড়ালেন। তিনি মেয়ের প্রতি যথেষ্ট কঠোর হলেও অমানবিক না। মেয়ের ছোট, ছোট আনন্দ উল্লাস কোনটাতেই উনার বাধা নেই। মেয়েদের একটু একা ঘুরতে হয়, পরিবেশ বুঝতে শিখতে হয়। উনি নিজেও একসময় প্রচুর ঘুরেছেন। তাছাড়া এখন তো মেয়ে আর একা নয়, মেয়েরা বিয়ে হয়ে গিয়েছে চিন্তামুক্ত। তাই আর বাধা দিলেন না, বরং শুধালেন, "কে যাবে তোর সাথে? আয়রাকে নিবি নাকি?" পরে দুদিকে মাথা নেড়ে বলল, "না, নিব না, আমি একাই।" জেরিন বেগম দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ৩টা বেজে ২৩ মিনিট। মাথা দুলিয়ে বললেন, "ঠিক আছে, তবে সন্ধ্যার আগে আসা চাই। আর আমি কল দিলে যেন সাথে, সাথে কল রিসিভ হয়।" পরেই খুশি হয়ে গেল। মাথা নেড়ে এক প্রকার লাফিয়ে উঠে এক দৌড়ে জেরিন বেগমের কাছে আসলো। উনার গালে একটা চুমু খেয়ে বলল, "এই তো আমার লক্ষ্মী মা, ধন্যবাদ তোমাকে।" পরপর আবার দৌড়ে বেরিয়ে গেল। জেরিন বেগম কপাল কুঁচকে শুধু মেয়ের কাণ্ড দেখলেন। এরপর মুখের কালো করে বিড়বিড় করলেন, এখন অনুমতি দেওয়াতে আমি লক্ষ্মী। আবার না দিতাম তাহলে দেখা যেত উনার কাহিনী।" কথাটা বলেই আবার নিজের গালে হাত দিয়ে হেসে দিলেন। একটা মাত্র মেয়ে উনার, তাই আদরের সাথে, সাথে শাসনটাও করা। উনি শাসন না করলে পরের বাড়ির সবার আদরে পুরো বাদর হয়ে যেত একদম। "আজকে চলে যাবি আর কটা দিন থাক না বাবা অয়ন।" মাকে এসে জড়িয়ে ধরল। মায়ের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, "মন খারাপ করো না মা। যেতে হবে, ইম্পোর্টেন্ট ক্লাস আছে, মিস করা যাবে না।" খাদিজা বেগমের মনটা তবুও খারাপ হয়ে গেল। যত যাই হোক মায়ের মতো ২ টা ছেলে উনার। দুজনেই বড় আদরের। অহনটাকে বাড়িতে পেলেও অয়নটাকে তো পান না। আবার যখন অয়ন বাড়িতে ছিল তখন অহনটাকে পাননি। কবে যে দুটোকে সবসময় কাছে পাবেন কে জানে। ছেলে-মেয়ে বড় হয়ে গেলে যেন দূরে সরে যায়, আগেই ভালো ছিল। ছেলেরা তার আঁচল ধরে ঘুরত, তবে সময় কি আর আটকে রাখা যায়? বললেন, "বুঝেছি। কখন রওনা হবি শুনি?" আগামী আগামীকাল সকাল, সকাল যাব মা। "আচ্ছা, আমি কতগুলো রান্না করা মাংস আর কিছু শুকনো খাবার দিয়ে দিব তাহলে। মনে করে সব খাবি কিন্তু। খাওয়ার প্রতি কোনো অবহেলা করবি না।" অয়ন হেসে মাথা নাড়ালো। প্রতিবারই সে যখন বাড়িতে আসে, হতবার ফিরে যাওয়ার সময় তার মা চাচিরা মিলে এক বোঝা খাবার-দাবার প্যাক করে দেয়।
আর সেসব তাকে বাধ্য হয়ে নিতে হয়। তার অবশ্য ভালোই লাগে একদম এমন সমাদর পেতে। মাথাটা সোফাতে হেলিয়ে দিয়ে সে আর চোখে বিপরীতে বসে থাকা আরশিয়ার দিকে তাকালো। মেয়েটার হাতে বই দেখা যাচ্ছে বাংলা ২য় পত্র। খুব সম্ভবত আগামী কয়েকদিন পর থেকেই ওর ইয়ার ফাইনাল। তাই চুপচাপ বসে পড়ছে। আর সে গত ২ দিন ধরে আগের থেকেও বেশি চুপচাপ। বাড়ির মানুষের দৃষ্টিতে এবার বিষয়টা সিরিয়াসলি ধরা পড়েছে। তাকে শত জিজ্ঞাস করেও এর কারণ উদ্ঘাটন করা যায়নি। যদিও অয়ন এর কারণটা জানে। অয়ন একটি ঠোঁট প্রসারিত করলেন। অতঃপর হুট করেই আরশিয়ার উদ্দেশ্যে আওড়ালো, "এই পিচ্চি, যা তোর জন্য আ আ যা আমার জন্য ১ গ্লাস পানি নিয়ে আয়।" অয়নের কণ্ঠ পেয়ে আরশিয়া তাকালো তার দিকে। কারণ এই বাড়িতে একমাত্র তাকেই পিচ্চি বলে ডাকা হয়। আর সেটাও তাকে অয়ন ডাকে। আরশিয়া বই হাতে নিয়ে ভ্রু কুঁচকালো। ফুঁসে উঠে আয়নের দিকে তাকালো। আয়ন ভাই কি দেখছে না? সে যে পড়ছে নিজের নিয়ে এসে খাক না। তাকে বলছে কেন? তবে সেসব তো আর মুখে বলতে পারবে না যতই হোক বড় ভাই বলে কথা। তাই একটু জোর গলায় প্রত্যুত্তর করল। "আমি পড়ছি দেখছো না আয়ন ভাই? তুমি নিজে এনে খাও না নয়তো মনিকে বলো আমাকে বিরক্ত করো না ভাইয়া।" অয়ন উঠে এসে আরশিয়ার পাশে বসলো। তারপর ওর মাথায় ঠাস করে চাপড় মেরে বলল, "এক লাইনে কতবার ভাইয়া ডাকিস, হুম? আমি তোর কোন জন্মের ভাই?" আরশিয়া বিরক্ত হলো। মাথায় মার খাওয়াই জায়গায় হাত দিয়ে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, "তাহলে ডাকবোটা কি?" অয়ন আরশিয়ার কথার প্রত্যুত্তর করল না, বরং নিজেই মনে বলল, "চাইলে সাইয়া ডাকতে পারিস। আমার সমস্যা নেই।" কিন্তু আরশিয়া সঙ্গে প্রসঙ্গ পাল্টে বলল, "আগামীকাল চলে যাচ্ছি।" আরশিয়া মুখ ভেংচি দিয়ে বলল, "তো আমি কি করব?" অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, "তোর কি কিছু করার নেই? আশ্চর্য! তুমি চলে যাচ্ছ এতে আমার কি করার আছে?" অয়ন মনটা কিঞ্চিৎ খারাপ হয়ে গেল। আর সে আর খেয়াল যে কবে পাবে সে? সেই চট্টগ্রাম থেকে প্রতি মাসে বাড়ি আসে। তার ক্লাসে মিস দিয়েও সে আসে। এতে তার কি কম ক্ষতি হয়? কিন্তু তবুও তো সে আসে শুধুমাত্র এই মেয়েটাকে দেখার জন্য। আর মেয়েটা তার দিকে কোনো খেয়ালই দেয় না। অয়ন একটা জোরে শ্বাস ফেলল। নিজের উপর তার মাঝে বড্ড মায়া হয়। আরশিয়া যে তার বড় ভাইকে ভালোবাসে সেটা সে আরো আগে থেকেই জানে। শখের নারী বলে কথা। ওর চোখের ভাষা বুঝবে না? যখন প তখন ১ম তার খুব কষ্ট হতো যখন আরশিয়া অহনের জন্য এমন পাগলামি করত। যখন তাকে অবহেলা করে তারই বড় ভাইয়ের প্রতি আকৃষ্ট হতো তখন ভেতরে অ্যা খুব জ্বলে উঠত। একসময় এসব সয়ে গিয়েছে। তবে সে কখনোই তার ভাইয়ের উপর হিংসা করেনি। আর না তো কখনো করবে। অহন ভাই তার পৃথিবীর দরকার পড়লে সে অহন ভাইয়ের জন্য জান দিয়ে দিবে। তবুও অহন ভাইয়ের খারাপ কিছু চিন্তা করতে পারে না। তাই অহন তখন সিদ্ধান্ত নিয়েছিল আরশিয়া আর অহন ভাই যদি একে অপরকে বিয়ে করতে রাজি হয় তাহলে সে এদের মাঝখানে আসবে না। দূরে থেকেই না হয় তার পিচ্চিকে ভালোবাসবে। তবে এখন তো ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে তাহলে এখন তো আর কোনো বাধা নেই। অয়ন বুঝতে পারে আরশিয়ারা চুপচাপ হয়ে যাওয়ার কারণ। আরশিয়া যে রাত একটু গভীর হলেই বদ্ধ রুমে ফুঁপিয়ে ওঠে সেটাও তার অজানা নয়। তখন তার বুক মুচড়ে ওঠে। এদিকে ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখে অপরদিকে ভালোবাসার মানুষের অন্যকে ভালোবাসা দেখে সেই দিক দিয়ে তার আর আরশিয়ার অবস্থা এক আবার একই। তাই তো কষ্টের পরিমাণ অনুভব করতে পারে। যাকে অয়ন ভালোবাসে সে অয়নকে ভালোবাসে না। আবার সে যাকে ভালোবাসে তাকে ওই ব্যক্তিটা ভালোবাসে না। একেই বোধহয় নিয়তি বলে, তাই না? আরশিয়া দেখল অয়নের মুখ মলিন হয়ে যাওয়ায় অয়নের জন্য কেন জানি কিঞ্চিত মায়া হলো। যদিও সে অয়নকে সহায় করতে পারে না। তবে এটা অস্বীকার করবে না যে অয়ন ভাই তাকে আদর করে। অয়ন ভাইয়ের পর সবচেয়ে বেশি আদর সে অয়ন ভাইয়ের থেকেই পেয়েছে। তাই ঠোঁট কামড়ে একটু সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, "আচ্ছা মন খারাপ করো না। তুমি তো আমার প্রিয় ভাইই। শুধু মাঝে বিরক্তি করো বলে অসহ্য লাগে। তাই তুমি চলে যাওয়ার সময় আমি তোমাকে নুডলস বানিয়ে দিবনে।" আর সে আর ১ম কটাদার ফ্রের মেজাজ খারাপ হয়ে গেল। সে প্রিয় ভাইয়া ধ্যাৎ রাখ তোর প্রিয় ভাইয়া তোর নুডলস তুই খা। লাগবে না আমার। দিলি তো মেজাজটা খারাপ করে। কথাটা বলার পর অয়ন আর বসল না সেখানে। এরপর গটগটিয়ে জায়গা ত্যাগ করল। আরশিয়া হাঁ করে অয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। যাহ বাবা! সে আবার কি এমন বলল? এরপর খানিকটা সময় চুপ থেকে আবার নিজের পড়ায় মনোযোগ দিল। যাকগে তার এতদিকে মন দেওয়ার সময় নেই। সামনে ইয়ার ফাইনালে
ফার্স্ট হতে হবে। তো একদম অহন ভাইয়ের পছন্দ মতো সময়টা এখন ঠিক বিকেল। অরি গ্রিন লেক এর সাথে একটা বেঞ্চে বসে আছে। খুব সুন্দর পরিবেশটা। সামনে ডিসেম্বর। এটা নভেম্বরের শেষ সময়। তাই একদম খুব সকাল ও সন্ধ্যার দিকে শীত, শীত লাগে। এখনো তেমন কিছুটা শীত, শীত আর এমন মনোমুগ্ধকর আবহাওয়া অরে চোখ বুজে নিল। যেন অনুভব করছে তার কিছুটা শীতও লাগছে। শাল বা কোনো ভারী কাপড় জড়ায়নি গায়ে সে। তবে এমনি ভালো লাগছে, বসতে পারি। কারো জিজ্ঞাসা স্বরে অরে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। স্বভাবতই ভ্রু কুঁচকে আগন্তুককে দেখলো। সুঠামদেহী সুন্দর আর চোখে চশমা পরিহিত একজন পুরুষ দাঁড়িয়ে আছে। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে হালকা খয়েরি রঙের পাতলা একটা চাদর জড়ানো। মনে হয় এই শীত কাটানোর জন্য নিয়েছে। আপনি কি? পরের প্রশ্নে আগন্তুক মুচকি হাসলো, অতঃপর গমগমে স্বরে একটা হেসে বলল, প্রশ্নের বিপরীতে প্রশ্ন। ভেরি ব্যাডস ম্যানার্স। অরি বিরক্ত হলো একটু। একা সময় কাটাতে ছিল তা না, কোথা থেকে কে এসে জুটেছে আবার তাকে ম্যানার্স শেখাচ্ছে। আর এসব ম্যানার্স বাংলাদেশে চলে না। তাই ভ্রু কুঁচকে প্রত্যুত্তর করলো, সেসব আপনার না ভাবলেও চলবে। এবার আর লোকটি অরের অনুমতির অপেক্ষা করলো না। বেঞ্চের ওপর পাশে বসে পড়লো। অরের থেকে অনেকটা দূরত্ব রেখেই বসেছে। অরি সবটা খেয়াল করলো। বুঝলো লোকটা ভদ্র নয়। সে অবশ্য বাহ্যিক পোশাক-আশাক দেখে বোঝা যাচ্ছে। তবে নিজ থেকে আর কিছু বলল না। কিন্তু আগন্তুক চুপ থাকলো না। গলা খাকারি দিয়ে বলল, হ্যালো, আমি নির্মল। নির্মল শেখ। অরি পাশ ফিরে তাকালো। বিপরীতে কিছু বলতে ইচ্ছে না করলেও কেন যেন বলল, তো আমি কি করব? লোকটা এবারও মুচকি হাসি হাসলো। অপমান গায়ে না মেখে শুধালো, বিরক্তি হচ্ছে নয়তো। তবে আমার এক অদ্ভুত শখ হলো মানুষকে বিরক্তি করা। তাই আপনি বিরক্ত হলেও আমার কিছু করার নেই। অরি কপাল ভাঁজ ফেলে তাকালো। এটা আবার কেমন শখ? আজব শখ তো। সাথে আমিও। আপনি কি সাহিত্যিক নাকি? নির্মল অবাক হলো না, বলল, কিভাবে বুঝলেন? অরি এবার লোকটাতে আগ্রহ খুঁজে পেল। তার বই পড়তে খুব ভালো লাগে। তার সংগ্রহে প্রচুর বইও আছে। তাই এসব বিষয় নিয়ে তাকে মোটামুটি টানে বেশ। বলল, আপনার কথায় কেমন একটা সাহিত্যিক ভাব আছে। সবাই বলে তার মানে আপনি সত্যিই সাহিত্যিক। আপনার যা মনে হয়? অরে লোকটার এমন খামখেয়ালিপনায় বিরক্ত হলো ফের। চোখ মুখ কুঁচকে তাকালো। অরির এভাবে তাকানো দেখে নির্মল একটু শব্দ করে হেসে দিল। বলছিলাম মানুষকে বিরক্তি করা আমার শখ। আপনি আসলেই অদ্ভুত। নির্মল প্রত্যুত্তর করলো না। এক নাগাড়ে লেকের জলের দিকে চেয়ে রইল। অরি আর কথা বাড়ালো না। খানিকটা সময় পর নির্মল হুট করে শুধালো, আপনার নামটাই তো জানা হলো না। পরে নিজেও এতক্ষণ চারপাশ দেখছিল। নির্মলের কথায় ঘাট ঘুরিয়ে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার মোবাইলে সশব্দে বেজে উঠল তার মায়ের কল। মায়ের কল দেখেই অরেই মায়ের দিকে তাকালো। হায় আল্লাহ, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাকে এখনই ফিরতে হবে। মা আজকে পিঠের ছাল তুলে ফেলবে। তার তো সময়ের দিকে কোনো খেয়ালই ছিল না। অরিতা ঝটপট এবার নির্মলের দিকে তাকালো। এরপর তার উপর স্বরে বলল, দুঃখিত, কিন্তু আমাকে যেতে হবে। আবার দেখা হলে পরে একদিন নাম বলবো নে। এরপর দ্রুত হেঁটে বেরিয়ে গেল। নির্মল শুধু তাকিয়ে অরির ছটফট দেখলো। তার ঠোঁট জুড়ে বোধহয় কিঞ্চিত হাসির রেখা ছড়িয়ে পড়লো। এরপর পকেট থেকে একটা ছোট নোটপ্যাড আর একটা কলম বের করে ছোট করে লিখলো, চঞ্চল হরিণী। এরপর আবার জলার দিকে তাকিয়ে নিষ্কর্মে মনোযোগ হলো। সময়টা রাত ১০টা। অরি একটু আগেই সপরিবারে খাওয়া দাওয়া শেষ করে এসেছে। তখন সন্ধ্যায় ফেরাতে তার মা তাকে কিছুক্ষণ কথা শুনিয়েছিল। তবে পরে সে অনেক কষ্টে নানা বাহানায় মাকে মানিয়েছে। এখন পড়তে বসবে। ওই দিনের অহনের করা অপমানে সে ভুলেনি। তার কানে প্রত্যেকটা শব্দ যেন এখনো জীবিত। সে সেগুলোর জবাব দিতে হবে না। ওই আরশিয়া-ফারশিয়ার সাথে তাকে তুলনা দিয়েছে। জবাব না দিলে চলবে। ডিসেম্বরের ১ম সপ্তাহের দিকেই তার টেস্ট এক্সাম। আর ১০-১৫ দিনের মতো বাকি আছে মনে হয়। তার প্রিপারেশন অত ভালো না হলেও একেবারে খারাপ না। আশা করা যায় পাস চলে আসবে। ওরই পদার্থ বই আর খাতা খুলে বসলো। এতদিন প্রাইভেট আর উদ্ভাসের একটা কোচিংয়ে যুক্ত ছিল। গত মাসে সব বাদ দিয়ে দিয়েছে। এবার নিজে নিজেই পড়বে। পরীক্ষার আগে এত দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না আর। যদিও তার মা ১ম এ মানতে চায়নি, পরে বাবার কাছে বলে মানিয়েছে। আজ তো কলেজেও যাননি, কাল থেকে যেতে হবে। এসব
ভাবতেই অরি হাতের কলমটা নিয়ে একটা ম্যাথ করবে এমন সময় পাশে থাকা মোবাইলটা ভাইব্রেট করে উঠল। অরি ভ্রু কুঁচকে নাম্বারটা দেখল। অচেনা নাম্বার। অরি চেনে না তাই ধরল না। কলটা কেটে গেল। কিছুক্ষণ পর আবারও একইভাবে বেজে উঠল। অরি এবার একটু সময় নিয়ে রিসিভ করল। কার কার রাত ১০টা বাজে তাকে এত দরকার পড়েছে? আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই পাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। অরিক কিছু সময় চুপ থেকে ফের শুধালো, কে বলছেন? এবারেও কোনো উত্তর আসলো না। অরি মোবাইলটা কান থেকে নামিয়ে একবার চেক করলো। নাহ, কলটা তো কাটেনি। তাহলে কেউ কথা বলছে না কেন ও পাশ থেকে? অরি এ ভেব বা ভের সংযত থেকে শুধালো, কে বলছেন? কথা বলুন। নাহ, এবারেও কোনো রেসপন্স পাওয়া গেল না। তাই অরি এবার আর কোনো সংযত হওয়ার ধার ধারল না। তখনও সে নিশ্চিত হয়ে গিয়েছে কেউ ফেক নাম্বারে কল দিয়ে তাকে বিরক্ত করছে। তাই বিরক্তির স্বরে ধমকে বলে উঠল, কে রে ভাই তুই? কথা বল। কথা না বললে কল দিছুস কেন? রাত বিরাতে বিরক্ত করছিস কোন সাহসে? চিনোস আমারে? এক চটকানা দিয়ে ৩২ টা দাঁত ফালাই ফেলবো শালা। মিসেস নাইবান। গল্পটা দেওয়ার মাঝেই ওই পাশ থেকে গালিটা দেওয়ার মাঝেই ওই পাশ থেকে অহনের কণ্ঠে মিসেস সাইবান শুনে অরি একদম জমে গেল। সে যেন নড়তে ভুলে গিয়েছে। অহন স্যার কল দিছে। অরি চোখ মুখ খিচে নিজের জিভ কামড়ে ধরল। এটা কি করলো সে? এত কথা বলার কি দরকার ছিল? ছি ছি, কি একটা অবস্থা! এবার সে অহন স্যারকে নিজের মুখ দেখাবে কি করে? আর স্যারই বা কল দিয়ে এমন চুপ করেছিল কেন? এর আগে তো কখনো কলে তাদের কথা হয়নি। তাই এটা যে অহন স্যারের নাম্বার সে চিনে নেয়। অরির লজ্জায় একদম চুপ করে রইল। অরির নিশ্চয়তার মধ্যেই আবার ওই পাশ থেকে ভেসে এলো, মিসেস নাইবান, আর ইউ হিয়ারিং মি? অরি কোনোমতে তোতলাতে স্বরে বলল, স্যার, মানে আমি বুঝতে পারিনি আপনি। অহন কিছু বলল না এই প্রসঙ্গে। হয়তো সে নিজেও ভাবেনি অরি এভাবে কথা বলবে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আজ কলেজে আসোনি কেন? অরি অহনকে প্রসঙ্গ বদলাতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, তাহলে স্যার কিছু মনে করেননি হয়তো। তবুও কুণ্ঠিত স্বরে বলল, কাল থেকে যাব স্যার। আজকে ঘুম থেকে উঠতে পারেনি। নি অহন ঠোঁট ঘুম থেকে উঠতে পারেনি। অহন ঠোঁট বাঁকিয়ে হাসলো এ পর্যায়ে। এরপর হুট করেই অপ্রাসঙ্গিক একটা কথা বলে উঠল। হ্যাঁ, উঠতে পারেনি কেন? আমি তো বাড়িতেই আছি। অরি কথাটা বুঝল না। এমন পেঁচানো কথা তার মতো মেয়ের মাথা বোঝার কথাও না। তাই সে বিপরীতে আবার ইনোসেন্ট স্বরে শুধালো, কি বললেন স্যার? বুঝিনি। কিছু না। কাল যেন কলেজে দেখতে পাই। অহনের কাঠ গভীর কণ্ঠে আদেশের অরি আর বাহানা করল না। কোনো বারং ছাড়াই সায় জানালো। একটু আশ্চর্য লাগলো বটে। স্যারের মতো মানুষ হুট করেই কোনো কলেজে যায়নি। এটা জানতে কল দিবে। এর আগেও তো সে কতদিন যায়নি। কখনো তো দেননি। এছাড়া এর আগে কখনো তাদের এমন ফোনে কথা হয়নি। অরি লক্ষ্য করেছে সেদিন রাতের ওই ছাদের ঘটনার পর থেকে স্যারের জানি কি হয়েছে তার দিকে একটু বেশি নজর দিচ্ছে বোধহয়। অরি কিছুটা সময় নিয়ে দেনমন করে জিজ্ঞেস করলো, স্যার, আপনি কি এটা জানতেই কল দিয়েছেন? অহন উত্তর দিল না, বরং প্রশ্নের বিপরীতে ফের স্বভাবসুলভ গভীর কণ্ঠে প্রশ্নে শুধালো, কেন দিতে পারে না? ওর একটু হকচকালো, আমতা আমতা করে বলল, না মানে এর আগে তো দেননি, এখন থেকে দিব। অরি ফের কিছু বলতে নেমে তার আগেই অহন পুনরায় একইভাবে বলে উঠল, হুম, আর কোনো কথা নয়, ঘুমিয়ে পড়ো। এরপর টু টু শব্দে কলটা কেটে দিল। অরি কতক্ষণ আহাম্মকের মতো মোবাইলের দিকে তাকিয়ে রইল। এসব কি সত্যি, নাকি সে ভ্রমে আছে? নাকি অহনা স্যারের মাথায় কোনো সমস্যা হয়েছে? এত ভালো ব্যবহার, তার খোঁজ খবর নেওয়া, আবার এরপর সেই দিনের ওইসব কাণ্ড, এসব এমন হুট করেই অহন স্যারের পরিবর্তন আর হজম হচ্ছে না। হলোটা কি? পরে অনেকক্ষণ বিষয়টা নিয়ে ভেবে কোনো উত্তর পেল না। তাই তার নিজের ব্রেনকে কষ্ট না দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে ওভাবেই শুয়ে পড়লো। বাকি চিন্তা পরে করা যাবে না হয়। আপাতত এটা তার একটা ঘুম দরকার। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হয়তোবা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।